আমার অনেক রিলেটিভস আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল বিকজ আমি মেডিকেলে চান্স পাই নাই। কৃষি ব্যাপারটাই মানুষজন বুঝে না, ওরা ভাবে কি এখান থেকে পড়ে মনে হয় কৃষক বের হয়। কৃষক এবং কৃষিবিদের পার্থক্যই তারা বুঝে না। ছেলে মেয়েকে পড়াশোনা করাবো না কিন্তু কৃষক বানাবো না, পড়াশোনা না করলে না করবে বাট কৃষক বানাবো। একটা কথা বলে যে যখন তোমার স্বপ্ন আকাশে, সেটা পড়তে পড়তে কিন্তু গাছের মাথায় পড়ে। যখন স্বপ্নই গাছের মাথায় তখন পড়বে তো মাটিতে। এই ভার্সিটিতে ভর্তি হওয়ার পর আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। দেখা যায় ঢাকা ভার্সিটি বা ওগুলা ভার্সিটি যে পরিমাণ ক্রাউডি এলাকাতে সারাক্ষণ মানে হচ্ছে যানজট, মানুষজন, এই সে জায়গায় বাকৃবির যে একটা শান্ত পরিবেশ, এটা আমাদের মাথাটা বা ব্রেনটাকেও শান্ত রাখে এবং উদার হইতে সব থেকে বেশি ইয়া করে। ইংলিশ পরীক্ষা দিয়ে এসে থিসিস জমা দিয়ে পরের দিন আমি হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স পরীক্ষা দিই এবং আমি 43-এও কিন্তু বোর্ড ক্যাডারে পাস করছি। আমার রেজাল্টের পর ময়মনসিং এর এসপি স্যারের কাছে গেছিলাম, তো উনি বললো যে আরে বাকৃবি তো বস, মানে বিসিএস বস, মানে বলে যে তোমাদের জ্বালায় আমরা টিকতে পারতেছি না, যেখানে যাবো সেখানে শুধু বাকৃবি, তোমাদের কোরাম, মানে তোমরাই সব নিয়ে ফেলতেছো চাকরি বাকরি, আমাদের মানে হচ্ছে অন্যান্য ভার্সিটিকেও সুযোগ দাও। তো বিসিএস এর জন্য আসলে ভালোভাবে পড়াশোনা করলে একদম মনোযোগের সাথে 6 মাসের বেশি লাগার কথা না, 6 মাসের বেশি কোনোভাবে লাগার কথা না। এই 6 মাসের বেশি যেসব পড়াশোনা হয় এগুলো সব আমার কাছে মনে হয়। আমাদের এই যে ধারাবাহিক যে প্রোগ্রামটা চলতেছে তারই সাপেক্ষে আরেকটা পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের এই পর্বগুলোতে আমরা মোটামুটি চেষ্টা করতেছি আমাদের কৃষি অ্যাডমিশন জার্নিতে যারা আসতে যাচ্ছে তাদেরকে খুব সুন্দর করে এই জিনিসগুলো আমাদের তুলে ধরা এবং প্রত্যেকটা পর্বে আমরা নতুন নতুন গেস্ট নিয়ে আসতেছি। তারই সাপেক্ষে আজকে আমাদের সাথে রয়েছে আমাদের স্বনামধন্য এক আপুর মুখ থেকে আমরা পরিচয়টা শুনবো। নমস্কার সবাইকে, আমি মৈত্রী রায়। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। আমার অনার্সের সাবজেক্ট ছিল এগ্রিকালচার এবং মাস্টার্সের সাবজেক্ট ছিল জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং। আমার সেশন ছিল 2014-15। আমার হোম ডিস্ট্রিক্ট ময়মনসিং, বলতে গেলে আমার স্কুল, কলেজ, ভার্সিটি সবকিছুই ময়মনসিং ইয়াতেই বিভাগেই। আমি হচ্ছে 41তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমার মেরিট পজিশন ছিল 26। আচ্ছা, আমাদের এই অ্যাডমিশন জার্নিতে আমাদের যে সকল শিক্ষার্থীরা এই যে মেডিকেল অ্যাডমিশন জার্নিতে মিস করা বা বুয়েটে বা সফল না হওয়া, তাদের জন্য যে একটা বড় সুযোগ রয়েছে, তারা অনেকেই হয়তো বা এই জিনিসটা নিয়ে ধারণা থাকে না। তো আমরা আমাদের এই পডকাস্ট বা আমাদের এই প্রোগ্রামগুলোর মাধ্যমে সেই জিনিসটা খুব সুন্দরভাবে তুলে ধরতেছি এবং প্রত্যেকটা দিন আমরা এক একজন গেস্ট নিয়ে হাজির হচ্ছি। এর মাধ্যমে আমরা যে জিনিসটা মানে এই যে কৃষি জার্নিটা রয়েছে বা কৃষি অ্যাডমিশন টেস্ট রয়েছে, এই কৃষি অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তোমরা যারা বাকৃবি বা বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ে আসবে, তোমাদের এখান থেকে যে কত বড় সুযোগ রয়েছে সেটা হয়তো বা অনেকেরই অজানা থাকে। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যেখান থেকে ব্যর্থ হচ্ছি ওখান থেকে আমাদের সফলতার অনেকগুলো রাস্তা বা দরজা খোলা থাকে। সেটা আমরা আস্তে আস্তে গল্পের মাধ্যমে শুনবো। তার সাপেক্ষে আমি জাস্ট একটা কথাই বলবো যে আমাদের আজকের গেস্ট আমাদের আপু মোটামুটি বলতে গেলে যে সফলতার একেবারে তুঙ্গে রয়েছে। তো আমরা তার গল্পগুলো একটা একটা করে তার জার্নি শুনবো। তো আমরা শুরু করি আপু, ঠিক আছে? তো আপু, প্রথমত আপনি তো বিসিএস একেবারে বলতে গেলে সফলের একদম মানে চূড়ায় রয়েছেন। এখন আপনার বিসিএস এর জার্নিটা আসলে শুরু কিভাবে আমাদেরকে যদি একটু। বিসিএস জার্নি শুরুটা আসলে কি বলবো, আসলে বিসিএস তো সবারই আপাতত মানে এখন দেখছি যে 40-এর যে বিসিএস যখন ইয়া হয়, মূলত হচ্ছে কোটা যখন তুলে দিল 40-এ, আমরা তো আন্দোলন করলাম, তো কোটা তুলে দিল 40 বিসিএস থেকে। তো তখন থেকে বিসিএস এর যে একটা হাইপ, মানে এটা কিন্তু আগে 38 পর্যন্ত আমি এরকম দেখি নাই। ইভেন আমি যখন অনার্স লাইফেও ছিলাম তখনও কাউকে এতটা বিসিএস নিয়ে আমি হাইপার হতে দেখি নাই। কিন্তু যখন দেখলাম যে কোটা তুলে দিল এবং 40 বিসিএস থেকে এটার প্রতি যে মানুষের একটা অ্যাডিকশনটা, তো ওটা হচ্ছে আমাকে খুবই মানে হচ্ছে আকৃষ্ট করছে। তখন মনে হয়েছে যে আচ্ছা, মানে এটা একটা ফেয়ার জায়গা হতে পারে আমার জন্য। এবং আমরা সবাই জানি যে বাংলাদেশে সবচেয়ে স্বচ্ছ এবং হচ্ছে নিয়োগ যদি কোথাও হয় সেটা হচ্ছে এই বিসিএস। আর আমার বিসিএস এর জার্নিটা আমি যদি বলি, সেটা শুরু হয়েছে আমার অ্যাডমিশন টেস্টের ওইখান থেকেই। সেটা হচ্ছে 2014 সাল। আমি মেডিকেলে যখন ভর্তি পরীক্ষা দেই, জাস্ট আমার 0.5 এর জন্য হচ্ছে আমার হয় না, আমি ওয়েটিং এ ছিলাম। এবং মা বাবার যেটা স্বপ্ন থাকে বা হচ্ছে যেহেতু আমি একদম মফস্বল থেকে উঠে আসছি, তো পুরো মফস্বলবাসীর একটা ইয়া ছিল যে একটা আগ্রহ থাকে যে স্কুলের ফার্স্ট গার্ল, সে হচ্ছে অবশ্যই মেডিকেলে চান্স পাবে, আর যদি ইঞ্জিনিয়ারিং পড়ে তাহলে হচ্ছে বুয়েটে পড়বে। তো ওরকম একটা স্বপ্ন নিয়ে আমার মুক্তাগাছা থেকে ময়মনসিং চলে আসা। এবং এক্ষেত্রে আমি বলবো আমার মার যে স্যাক্রিফাইসেশনটা, সে হচ্ছে নিজের জব স্যাক্রিফাইস করছে আমার পড়াশোনার জন্য, আমার ছোট ভাইয়ের পড়াশোনার জন্য। প্লাস হচ্ছে যে মুক্তাগাছা যেখানে হচ্ছে আমি একদম ছোট থেকে বড় হওয়া, মানে হচ্ছে 10 বছর যেখানে ছিলাম, সেই জায়গাটাই উনি চেঞ্জ করে ফেলছিলেন শুধুমাত্র আমি যেন আরো মানে বেটার একটা পড়াশোনা এনভায়রনমেন্ট পাই।
অবশ্যই, হ্যাঁ। তো সেরকম একটা টার্গেট নিয়ে আমি যখন ময়মনসিংহে আসি, আমি মোমিনুন্নেছা সরকারি কলেজে ভর্তি হই। এখন হয় কি, আমি যেহেতু মফস্বল থেকে আসছি, আমি ময়মনসিংহ শহরটার সাথে আমি ওইভাবে কোপ আপ করতে পারতেছিলাম না। আর ওই সময় হয়েছিল কি, মানে ময়মনসিংহের যে রিনাউন্ডেড স্কুলগুলা ছিল তাদের আলাদা গ্রুপ ছিল, বিদ্যাময়ীর একটা আলাদা গ্রুপ ছিল, ল্যাবরেটরি একটা আলাদা গ্রুপ ছিল, প্রোগ্রেসিভের আলাদা গ্রুপ ছিল। তো ওরকম হতো কি, আমরা যারা হচ্ছে এদিক ওদিক থেকে ছিটকে চলে আসছি, আমরা কোনো গ্রুপের সাথে মিশতে পারতাম না। আমার এমনও হয়েছে, আমি যখন প্রথম মানে হচ্ছে ময়মনসিংহে আসি, আমার এসএসসি ইয়াতে ব্যাচে যেখানে স্যাররা পড়ায় তারা পর্যন্ত আমাকে নিতে চায় না। একটা হচ্ছে আমি মফস্বল থেকে আসছি, দ্বিতীয় হচ্ছে আমি দেরি করে ফেলছিলাম, আমি আসতে আমার ডিসিশন নিতে একটু দেরি হয়ে গেছিল, তো স্যাররা আমাকে হচ্ছে ব্যাচে নেয় নাই। তো এটাতে হয় কি, মানে সব দিক মিলাইতে গিয়ে আমার হচ্ছে পড়াশোনা খুবই মানে হ্যাম্পার্ড হয়। এবং কলেজের যে প্রথম বর্ষটা আমার এটা জাস্ট পরিবেশের সাথে মানে খাপ খাওয়াতে খাওয়াতে শেষ। এবং আমি ইন্টারের পড়াশোনাতেও আমার খুবই মানে হচ্ছে একটা ল্যাকিংস থেকে যায়, যেহেতু আমি ওদের সাথে মিশতে পারতাম না, কারোর সাথে ওইভাবে পড়াশোনা শেয়ার করতে পারতাম না। তার উপরে হচ্ছে নিজের স্কুল ফ্রেন্ডদের রেখে আসছি, ওটা তো একটা কষ্ট আছে। প্রতিদিন রাতে গিয়ে আমি কান্নাকাটি করতাম, মাকে বলতাম আমি মুক্তার কাছে চলে যাবো, কারণ আমি ময়মনসিংহ পারতেছি না, কেউ আমার সাথে মিশে না, কেউ আমার সাথে বসে না, কথা বলে না। এবং নিজের ভিতরে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হচ্ছিল যে ওরা মনে হয় খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এর জন্য মনে হয় আমার সাথে মিশে না। এটাও আমার কিন্তু হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে খুবই মানে হ্যাম্পার করতেছিল, যার জন্য ইন্টারে প্লাস পাইলাম, মানে গোল্ডেন পাই নাই, ইন্টারে প্লাস পাইলাম। এই সারাউন্ডিং পরিবেশের কারণে এই সমস্যাটা হইলো যে একটা নতুন পরিবেশে এসে আসলে ইন্টারে মানে কোপ আপ করাটা ডিফিকাল্ট ছিল, কারণ এমনিতে ইন্টারের সময়টা খুবই কম, মানে পড়াশোনা করে কুল পাওয়া যায় না। এখন এখানে আবার কখন ফ্রেন্ডশিপ করবো, কখন পড়াশোনা করবো, এই জিনিসগুলো আমি আসলে বুঝতেছিলাম না, যার জন্য ইন্টারের রেজাল্টের উপর একটা বাজে মানে প্রভাব পড়ে। এবং যখন মেডিকেল পরীক্ষা দেই, মেডিকেল পরীক্ষাটাই তো সবার আগে হয় এবং এটার জন্য সময়টা কমই পাওয়া যায়, ওই ক্ষেত্রে সেম অবস্থা হইলো। তখন আমার মনে হলো যে এত এত ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের সাথে আমি কি কম্পিট করে পারবো। মনের ভিতরে যে একটা ভয়, মানে নিজের ড্রিমটা ছোট হয়ে গেছিল, ড্রিমটাকে আমি ছোট বানিয়ে ফেলছিলাম। আমরা যে এই যে কাজ করতেছি, আমি এটা দেখি যে বেশিরভাগই শিক্ষার্থীর ক্ষেত্রে তারা মানে এই যে এটা একটা যুদ্ধের মতো করে চিন্তা করে নিজের মানে যে জায়গাটা থাকার কথা সেটা অনেক নিচে নেমে চলে আসে, যে মনে হয় যে আমি হয়তো ওদের সাথে কম্পিট করে পারবো না। তো ওই ক্ষেত্রে মনে হয় যে আচ্ছা কোন রকম একটা কোথাও চান্স পেলেই হয়েছে, মানে টার্গেট যে ডিএমসি থাকবে এটা নাই, মানে টার্গেট হচ্ছে মেডিকেল, এটা একটা যে মেডিকেলই হোক। মানে একটা কথা বলে যে যখন তোমার স্বপ্ন আকাশে, সেটা পড়তে পড়তে কিন্তু গাছের মাথায় পড়ে, যখন স্বপ্নই গাছের মাথায় তখন পড়বে তো মাটিতে, তখন মাটিতেই পড়বে। আমার অবস্থাটাই সেটা হয়েছে, স্বপ্ন আমার গাছের মাথায়। মানে আপনি তো খুবই ক্ষুদ্র একটা এখানে আপু অনেক শিক্ষার্থীরা থাকে যে এরকম অল্পের কারণে মিস হওয়ার পরে মানে অনেক ডিপ্রেশন, অনেক জিনিস কাজ করে, যেটা আপনি হয়তো বা সেই জায়গা থেকে উঠে যে মানে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় এখন আলহামদুলিল্লাহ এশিয়ার মধ্যে দ্বিতীয়, বলতে গেলে সব জায়গাতে আমাদের কৃষি সেক্টরে আমরা মোটামুটি সবচেয়ে নেতৃত্বে রয়েছি বলতে গেলে। সেখানে আপনি এসেছেন এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ এত ভালো করছেন। কিন্তু আমি এখানে একটা জিনিস খেয়াল করলাম যে আপু আপনি কৃষিতে এসে প্রথম দিকে একটু ভবিষ্যৎ নিয়ে খুবই একটু দুশ্চিন্তার মধ্যে দিয়েছিলেন, এটার কারণটা কি? এটার কারণটা ছিল যে মানে গৃহযোগী ভিত পায় না, এই টাইপের একটা কথা। আমার বাসা যেহেতু ময়মনসিংহ, আমি আগেই বলছি ময়মনসিংহ, এবং হচ্ছে যেহেতু আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়টাও ময়মনসিংহে, তো ময়মনসিংহের মানুষের একটা নেগেটিভ কিছু ধারণা আছে। আর যেহেতু কৃষি ব্যাপারটাই মানুষজন বুঝে না, ওরা ভাবে কি এখান থেকে পড়ে মনে হয় কৃষক বের হয়, কৃষক এবং কৃষিবিদের পার্থক্যই তারা বুঝে না, এটাই হচ্ছে তারা বুঝে না। আর আমি যে সময়টার কথা বলতেছি সেটা 2014 সালে, এখন থেকে আরো 10 বছর মানে মানে ইয়ে করে যেতে হবে। এখন হয়তো মানুষের চিন্তা ভাবনা ধ্যান অনেক কিছু চেঞ্জ হয়েছে, বাট 10 বছর আগেও কিন্তু মানুষের যে একটা ন্যারো মেন্টালিটি, মেডিকেল এবং বুয়েট বা ইঞ্জিনিয়ারিং ছাড়া তারা কিন্তু আর কিছুই বুঝতো না। আমাদের অডিয়েন্স কিন্তু এরকমই কিন্তু ভেবে আসতেছে যে লাইফ মনে হয় এটাই, মানে মেডিকেলে চান্স না পাইলে, বুয়েটে চান্স না পাইলে লাইফ মনে হয় শেষ, এখানেই হচ্ছে আমার লাইফ শেষ হয়ে যাচ্ছে। ব্যাপারটা আসলে মানে তখন আমার সেটা মনে হয়েছে, এবং সেটার জন্য কিছু বলে না যে কিছু টক্সিক পিপল, এখন যে কথাটা আমরা বলি যে টক্সিক পিপল, সেই মানুষগুলার মানে কারণে আমি আসলে খুবই হতাশ ছিলাম। আমার ফ্যামিলি মেম্বার্সরা কিন্তু এতটা আমাকে মানে হচ্ছে যে তোমাকে মেডিকেলে পড়তে হবে ওরকম কিন্তু কোনো মানে যে প্রেশারাইজ করা, ওরকম কিন্তু প্রেশারাইজ তারা করে নাই। কিন্তু আশেপাশে মানুষজন যখন বলতো, আমার মাকে বলতো হ্যাঁ ময়মনসিংহ, মুক্তাগাছা থেকে ময়মনসিংহ চলে আসলি, নিজের চাকরি টাকরি সব ছেড়ে দিলি, ছেলে মেয়ের তো কিছুই হলো না। তো
এই জিনিসটা আমাকে খুবই পোক করতো। আমার মনে হতো যে আমার মা আমার জন্য এতটা স্যাক্রিফাইস করছে, এখন আবার কথাও শুনতেছে। আমার অনেক রিলেটিভস আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল বিকজ আমি মেডিকেলে চান্স পাই নাই। আমার এরকমও গেছে। এবং হচ্ছে আমার মার অনেক ফ্রেন্ড বলবো না ঠিক, আমার পাড়ার প্রতিবেশী অনেকেই হচ্ছে বলছে ছেলে মেয়েকে পড়াশোনা করাবো না কিন্তু কৃষক বানাবো না, পড়াশোনা না করলে না করবে বাট কৃষক বানাবো না। মানে তারা হচ্ছে আমাদের ভার্সিটিটাকে এতটা নিচে হচ্ছে তারা দেখানোর চেষ্টা করছে, যদিও আসলে তাদের ছেলে মেয়েরা শেষে কোনো সরকারি ভার্সিটিতেই চান্স পায় নাই, মানে এগ্রি ভার্সিটি তো দূরেই থাক। মানে এই ধরনের কথাবার্তা। আর এখন আমার যে বয়সটা, এখন আমার ভিতর যে ম্যাচুরিটিটা, এখন যদি কেউ বলে যে হচ্ছে আমার ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়বে না, বা যদি বলে যে আমি পড়বো না, আমি আগে বলি পরীক্ষা দাও, চান্স পাও, আগে পাও, চান্স পাও, পরেরটা তো পরের হিসাব। ইভেন আমাকে এটাও শুনতে হয়েছে যে আমি ম্যাজিস্ট্রেট হব না। আমি এখন সরাসরি বলি দাও, পরীক্ষা দাও, তুমি ম্যাজিস্ট্রেট হয়ে দেখাও এবং তুমি জয়েন না করে একটা ইতিহাস সৃষ্টি করো, তুমি একটা ইতিহাস সৃষ্টি করো। এসব ভাওতাবাজি কথা আমার সাথে বলে আর লাভ নাই। তুমি হও আগে ম্যাজিস্ট্রেট হও, হয়ে জয়েন না করে তারপর বলো আমি হব না। এটাই আগে প্রমাণ করতে, তুমি আগে প্রিলি পাস করো। তুমি প্রিলি পাস করতে পারো না তো হবা কিভাবে? আমি এখন সরাসরি কথাগুলো বলি। বাট ওই 10 বছর আগে আমার ভিতর তো, তখন আরো খুবই ছোট ছিলাম, নাইফ ছিলাম, যে যা বলতো খুবই মানে হচ্ছে বলে না রুহে গিয়ে মানে আজকে যাওয়া, মানে তখন ছোট মানুষ যে যা বলতো এটা ইয়া করতাম। যখন আর আমার যেহেতু ডেইলি বাসায় যেতাম, তো দেখতাম যে মাকে সবাই বলতেছে যে হ্যাঁ তাদের মানে ছেলে মেয়েরা অনেকে আবার মেডিকেলে পড়ে বা বেসরকারিতে পড়ে বা ইঞ্জিনিয়ারিং এ করে, পরে সবাই বলতো যে আমার ছেলে মেয়ে অমুক জায়গায় পড়ে, তমুক জায়গায় পড়ে। তো এটা আমার মাকে খুবই বদার্ট করতো। সেদিন থেকে আমি ডিসিশন নিলাম যে আমি এমন কিছু করব, মানে এমন একটা জায়গায় নিজেকে পৌঁছাবো যারা আজকে আমার মা বাবাকে মানে হচ্ছে হেয় করতেছে, ছোট করতেছে, তারা যেন একটা সময় এসে আমার মা বাবাকে বলে যে না মানে তোমরা একটা প্রাউড মানে প্যারেন্টস। এক্স্যাক্টলি আপু, এই জিনিসটা আমি আমার অডিয়েন্স বা আমার শিক্ষার্থীকে সবসময় এটা বোঝানোর চেষ্টা করেছি। মানে এখন যে ব্যর্থতা এই যে জিনিসটা আসছে, এখান থেকে কিভাবে তারা মানে ভালো করা বা ওভারকাম করতে পারে, সেটা বড় মাধ্যম হতে পারে আমাদের এই কৃষি সেক্টরটা সবচেয়ে বড় একটা মানে জায়গা হয়ে উঠতে পারে। তো এই জিনিসটা যেটা এখন আপনারা বলতেছেন, এখন ওরা হয়তো বা সেই জিনিসটাকে আরো বেশি গুরুত্ব সহকারে দেখবে। এই জিনিসটা একটা বিষয়। আর দ্বিতীয় আমার মাথায় সবসময় যে জিনিসটা আসে যে অন্যান্য মানে বিশ্ববিদ্যালয় চাইতে কেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিসিএস এ বা হাটটা বা এই সবকিছু মিলে কেন বিসিএসটা কেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য এত পপুলার? বিসিএসটা কেন, আমি আগে প্রথমে বলি যে বাকৃবিতে মানে আমি সবার কথা আমি বলতে পারবো না, আমি নিজের পার্সোনালি এর থেকে বলি যে এই ভার্সিটিতে ভর্তি হওয়ার পর আমাকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। আমি হচ্ছে যেটা বললাম যে 2014 সালে আমার অন্যান্য ভার্সিটির ফ্রেন্ডদেরকে, অন্যান্য মেডিকেলের ফ্রেন্ডদেরকে যেখানে দেখছিলাম 2024 সালে এসে আমি সেখানেই দেখতেছি। বাট বাকৃবিতে আমার যেসব ফ্রেন্ড, ইভেন আমার গ্রুপমেটরা, আমি বলবো যে আমি একাই মনে হয় একটা চাকরি পাইছি, একাই একটা জব সিকিউর করতে পারছি। আর যারা জব সিকিউর করে অলরেডি 3টা-4টা জব সিকিউর করে ফেলছে, যার মধ্যে 3টা-4টে ফার্স্ট গ্রেডের। এক তো হচ্ছে যে আমরা জানি যে এগ্রিকালচার, ডিভিএম, ফিশারিজ, এনিম্যাল হাজবেন্ডারি সব বিষয় হচ্ছে টেকনিক্যাল ক্যাডারটা আছে। তো এটা হচ্ছে একটা কি বলবো, কিছু জব থাকে না যে এটার জন্য খুব বেশি কম্পিট করার দরকার নেই, মানে জেনারেলের তুলনায় টেকনিক্যাল ক্যাডারদের ভিতর কিন্তু কম্পিটিশনটা একটু কম হয়, মানে একটু, আমি বলবো না যে হয় না, কিন্তু তুলনামূলক কম হয়। আর তুমি যখন অন্যান্য ভার্সিটি কোনো নরমাল সাবজেক্টে, অন্য কোনো সাবজেক্টে পড়তেছো, ওইসব সাবজেক্টে কিন্তু টেকনিক্যাল ক্যাডার নেই, খুব অল্প সংখ্যক সাবজেক্টে কিন্তু টেকনিক্যাল ক্যাডার দেওয়া হয়েছে। এবং আবার অনেকে এটাকে নেগেটিভ ভাবেও নেয় যে বাকৃবিতে হচ্ছে তোমরা অনেক বেশি ক্যাডার হো বিকজ তোমাদের টেকনিক্যাল ক্যাডার আছে, তোমাদের টেকনিক্যাল ক্যাডার আছে। আমি এই কথাটা আমি সবসময় মানে হচ্ছে বাকৃবি না, আমি মেডিকেল দিয়ে এটা বুঝাই যে স্টুডেন্ট, আমি কি একটা বাংলা বিভাগের স্টুডেন্টকে 6 মাসের ট্রেনিং দিয়ে তো আমি তাকে কোনো সার্জারিতে পাঠাতে পারবো না। তো একইভাবে আমি কিভাবে একটা স্টুডেন্টকে হচ্ছে 6 মাসের একটা জেনারেল ট্রেনিং দিয়ে তাকে হচ্ছে আমি কৃষিবিদ বানাবো? কৃষিবিদ মানে কি হচ্ছে জাস্ট লাঙ্গল দিয়ে চাষ করা? এটা তো না, এটা হচ্ছে নতুন নতুন ধান বা হচ্ছে নতুন নতুন ফসলের যে ইয়াগুলা বের করা, নতুন প্রজাতিটা বের করা বা তাদের রোগ বালাই নিরমন করা। তো এটা তো হচ্ছে 6 মাসের ট্রেনিং এ সম্ভব না। ইভেন আমি নিজে এগ্রিকালচার নিয়ে অলরেডি 7-8 বছর পড়াশোনা করে ফেলছি, আমি তারপরে বলবো যে এগ্রিকালচার সেক্টরে আমি একজন শিশু, একদম একটা শিশু, আমি এখনো তেমন কিছুই জানি না। আমি নিজে 7 বছর এখনো কিছু জানি না
একটা অন্য ডিপার্টমেন্টের স্টুডেন্টকে এনে আমি 6 মাসের ট্রেনিং দিয়ে এগ্রিকালচারিস্ট বানায় ফেলবো, একজন লাইফ স্টক অফিসার বানায় ফেলবো? এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব না। তাই টেকনিক্যাল ক্যাডার যারা, অনেকে বলে যে হ্যাঁ তোমাদের টেকনিক্যাল ক্যাডার আছে, তো থাকবেই, স্বাভাবিক, এটা থাকবে। আমি এটা বারবারই বলতেছি যে অন্য কোনো সেক্টর স্টুডেন্টকে এনে 6 মাসের 9 মাসের ট্রেনিং দিয়ে কখনো এগ্রিকালচারিস্ট বানানো যায় না, ম্যাজিস্ট্রেট বানানো যায়। এর জন্য যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্ট ম্যাজিস্ট্রেট হতে পারবে, এগ্রিকালচারিস্ট ও ডক্টর ও লাইফ স্টক অফিসার বা অন্য কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিন্তু সে ক্যাডার হতে পারবে না। আর জিনিসটাকে কখনোই ছোট করে দেখা উচিত না, কারণ টেকনিক্যাল ক্যাডারের ক্ষেত্রে যে এটা কিন্তু এরকম না যে আমরা হচ্ছে 100 জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সিট আছে 1000। ব্যাপারটা কিন্তু টোটালি উল্টা। 10,000 স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, সেখানে সিট আছে হচ্ছে মানে 100, এটার বিপরীতে সিট আছে হচ্ছে 100। আর এই 10,000 স্টুডেন্ট ব্রিলিয়ান্ট। জেনারেলে যেরকম কি হয় মানে সব মিলানো মিশানো, যেখানে 10,000 স্টুডেন্টই মানে এগ্রিকালচারে সবাই হচ্ছে সরকারি ভার্সিটি থেকে পড়ছে, এই 10,000-এর ভিতর কম্পিটিশনটা কিন্তু জেনারেলদের 1 লাখের থেকেও বেশি, অনেক বেশি। কারণ এখানে সবাই মানে হোমোজেনাস, মানে হচ্ছে মানে স্টুডেন্ট সবাই একই ধরনের মেরিট নিয়ে আসছে, তো এখানে কম্পিট করে একটা টেকনিক্যাল ক্যাডারে আসাও কিন্তু খুব ডিফিকাল্ট। কিন্তু এক্ষেত্রে যেটা হয় যে আমার জন্য যে ক্যাডারটা বরাদ্দ এটা আমিই পাবো, এটা এরকম না যে অন্য বিভাগের কেউ সেটা কেড়ে নিতে পারবে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে একটু রিটেনটা ভালোভাবে দিলে বা একটু ভাইবা স্যারদেরকে ইমপ্রেস করতে পারলে একটা ক্যাডার হচ্ছে সিকিউর করা যায়। এবং বাকৃবি তো এটা বলবো যে কি বলবো, ক্যাডার তৈরি কারখানা বলতে গেলে। মোটামুটি মানে আমি যদি এটা হিসাব করি যে ঢাকা ভার্সিটি বা অন্যান্য ভার্সিটির স্টুডেন্টের সাথে যদি আমাদের স্টুডেন্টকে কম্পেয়ার করা হয়, কোথায় 50,000 কোথায় 5,000, মানে এটা যদি আমি শতাংশ করি অনেক বেশি। বাকৃবি কিন্তু মানে বহু মানে হচ্ছে ক্যাডার এখান থেকে প্রতি বছর তৈরি হয়। অনেক সময় মনে হয় যে অন এন এভারেজ কম লাগতেছে কেন, যেখানে স্টুডেন্ট 50,000 সেখানে তুলনায় তো মানে যেখানে 5,000 সেখানে তো সব মিলে কম মনেই হবে। যখন আমরা শতকরা হিসাবে যাব দেখবো যে মানে ইয়াটা কি বলে গ্রাফটা এরকম আর এরকম হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই। এখানে একটা কথা আছে আপু, এই যে আমাদের ভার্সিটিতে এত শতাংশে বেশি, তার কারণে দেখা যায় যে বর্তমান সময়ে বুয়েটের টপ সাবজেক্ট বলতে গেলে, মানে টপ সাবজেক্ট না বলে আমি মিডিয়াম সাবজেক্ট, ঢাকা ইউনিভার্সিটির মিডিয়াম সাবজেক্ট, এগুলো সব রেখে এখন আমাদের ভার্সিটিতে আসতেছে। এই যে এটা কিন্তু মূল কারণটা কিন্তু বিসিএস। এখন আমার এখানে একটা কোশ্চেন আছে যে বিসিএস এর বাইরে কি আর কি কোনো সুযোগ নাই আমাদের ভার্সিটিগুলো থেকে? বাকৃবি হচ্ছে এমন একটা মানে হচ্ছে বিশ্ববিদ্যালয় যেখানে কেউ যদি না চায় আমি বেকার থাকবো, তাহলে তার পক্ষে বেকার থাকা পসিবল না। এখন আমি যদি চাই আমি বেকার থাকবোই, আমি করবোই না কিছু, তাহলে একমাত্র আমার পক্ষে বেকার থাকা সম্ভব। এইখানে বিসিএস আছে, ভার্সিটির টিচারশিপ আছে, সায়েন্টিফিক অফিসার আছে, বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন বেসরকারি ব্যাংক আছে, সরকারি ব্যাংক আছে, ইভেন কলেজের টিচার, স্কুলের টিচার, মানে যদি বলি যে বিদেশে যাওয়া, উদ্যোক্তা হওয়া, আর কি নাই, মানে আর কি লাগবে? মানে একটা কথা আছে আমাদের এখানে যে আমাদের কিছু না হলো ব্যাংক জবটা আমাদের জন্য সবই আছে, মানে হচ্ছে আমাদের সবই আছে। আমরা স্কুল, কলেজ, ব্যাংক, দুদক, এনএসআই, মানে কি নাই, মানে কোথায় বাকি স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারে না, কোথায় হচ্ছে তারা রাজত্ব করতেছে না। ব্যাংকে গেলে মানে দেখা যায় যে মানে সবই বাকৃবি, মানে ইভেন হচ্ছে এমন দেখা গেছে যে কোনো কোনো জায়গার ইউনো সব মানে হচ্ছে কোনো কোনো জেলার ইউনো সবগুলাই হচ্ছে বাকৃবি, ডিসি গণনা করলে এতগুলা হচ্ছে বাকৃবি। তো সব সেক্টরে কিন্তু তারা রাজত্ব করে বেড়াচ্ছে। এবার ইভেন আমরাও যখন হচ্ছে আমার রেজাল্টের পর ময়মনসিংহ এর এসপি স্যারের কাছে গেছিলাম, তো উনি বললো যে আরে বাকৃবি তো বস, মানে বিসিএস বস, মানে বলে যে তোমাদের জ্বালায় আমরা টিকতে পারতেছি না, যেখানে যাবো সেখানে শুধু বাকৃবি, তোমাদের কোরাম, মানে তোমরাই সব নিয়ে ফেলতেছো চাকরি বাকরি, আমাদের মানে হচ্ছে অন্যান্য ভার্সিটিকেও সুযোগ দাও। আচ্ছা আচ্ছা আপু, আমি যতটুকু জানি যে আপনি ভাইবা বোর্ডটা মানে বিসিএস এর ভাইবাতে খুবই ভালো মতো একদম পার করে আসছেন, মানে খুবই স্মুথলি। এই জার্নিটাতে আমাদের বাকৃবি যে এক্সাম সিস্টেম, আমাদের এক্সাম হলে যে ভাইবা গুলা হতো আমাদের বাকৃবিতে, এটা আপনাকে কতটুকু ভূমিকা? এটা আমাকে মানে হচ্ছে যে এটা অবশ্যই খুবই হেল্পফুল ছিল। এক তো হচ্ছে যে বাকৃবিতে আমরা একদম 1-1 থেকে ভাইবাতে অভ্যস্ত, তার উপরে হচ্ছে আমাদের যে ভাইবার থেকে আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা বেশি করছে সেটা হচ্ছে প্রেজেন্টেশন দেওয়াটা। এই প্রেজেন্টেশনের ব্যাপারটাতে হয়েছে কি, আমরা যে এত এত মানুষকে ডিল করছি বা হচ্ছে ফ্রেন্ডদের সামনেই বলি, তারপর তো সামনে গিয়ে যে কথাটা বলছি হয়তো বা 1 দিন 2 দিন গলা কাঁপছে, বাট গলা কাঁপতে কাঁপতেই কিন্তু দেখা গেছে যে যখন অনার্স লাইফ শেষ তখন কিন্তু আমরা কথাবার্তায় মানে মানুষের সামনে অনেকটাই কিন্তু হচ্ছে প্রো হয়ে গেছি। মানে যারা ভাইবা দিয়ে অভ্যস্ত না বা প্রেজেন্টেশন দিয়ে অভ্যস্ত না, তারা হঠাৎ করে কিন্তু সামনে গিয়ে কথা বলতে গিয়ে একটু নার্ভাস ফিল করে। আর যারা অলরেডি এগুলা মানে হচ্ছে ফেস করে আসতেছে, আর বাকি ভাইবা বোর্ডে আমরা জানি যে প্রায় সময় এক্সটার্নাল থাকে, সো এটা কিন্তু সবসময় যে খুব ফেভারেবল পরিবেশ আমরা ভাইবা দিই সেটাও কিন্তু না। দেখা যায় যে নিজের ভার্সিটির টিচার আছে, বাইরের ভার্সিটিরও টিচার আছে, তো
তাকে আমরা হ্যান্ডেল করতে করতে এমন একটা অবস্থা হয় যে ভাইবা বোর্ডে গিয়েও তখন মনে হয় না যে এটা একটা মানে হচ্ছে অন্য কোনো পরিবেশে চলে আসছে, মনে হয় যে আমরা তো ভাইবাতে অভ্যস্তই, ওটাই হচ্ছে আরেকবার দিচ্ছি। আচ্ছা আপু, এই যে আপনি তো প্রথমবারে মানে বিসিএস এ পরীক্ষা দেয়া, তারপরে ক্যাডার হয়ে যাও অল্প সময়ের মধ্যে সবকিছু, মানে এই জার্নিটার পর থেকে কেমন লাগতেছে আসলে, অনুভূতিটা কেমন, এই যে এই সময়টা কেমন কাটতেছে বলতে গেলে? অনুভূতিটা কেমন মানে হচ্ছে আমার ব্যাপারটা এরকম ছিল যে অল্পের জন্য সব সময় হাতছাড়া হয়, ব্যাপারগুলো কিন্তু আরো প্যাথেটিক। একটা হচ্ছে একটা বিরাট ব্যবধান, আমি কিছু পারলাম না, আমি চেষ্টা করলাম না, একটা হয় আমি চেষ্টা করি নাই, আমি পারি নাই, আমি এটা মেনে নিতে পারি। আমি মেডিকেলেও চেষ্টা করছি, আমার 0.5 এর জন্য হয় নাই। আমি ভার্সিটি টিচারশিপের জন্য চেষ্টা করছি, এইখানেও দেখা গেছে যে টিচার হয়েছে আমি হই নাই। আমাদের দুইজনের হয়তো বা সিজিপিএ এর তফাৎ 0.0 সামথিং এর, খুবই অল্প। তো প্রতিবার যখন তোমার লাখটা মানে আনফেভার করতে থাকে তখন কিন্তু ব্যাপারটা খুবই প্যাথেটিক হয়। আর আমি যখন বিসিএস জার্নি শুরু করি তখন অলরেডি আমার ফ্রেন্ডরা বিভিন্ন এক্সামের মানে প্রিলিতে টেকা শুরু করছে, এনএসআই বা হচ্ছে দুদক বা বিভিন্ন ব্যাংকের হচ্ছে প্রিলিতে টেকা শুরু করছে। তখন কিন্তু খুবই হতাশ লাগতেছিল। আর সবচেয়ে বড় ইয়া ছিল যে আমি যেটা বললাম যে মেডিকেলে চান্স যখন না পাই, আমার মা বাবাকে প্রাউড ফিল করানোর যে ব্যাপারটা, এটা কিন্তু একবার অনার্স লাইফের লাস্টে এসে আমার কাছে মনে হচ্ছিল যে মেডিকেলেও চান্স হলো না, ভাবলাম ভার্সিটির টিচার হব, সেটাও হলো না, মানে কি হচ্ছে আমার সাথে, আমি কি মানে হচ্ছে যে আমি নিজে যে হচ্ছে টার্গেটটা নিছিলাম বা যে ইয়াটা প্রমিসটা নিজের সাথে নিজে করছিলাম সেটা কি আমি রাখতে পারবো না। যাই হোক, সেটা মানে অবশ্যই ঈশ্বরের মানে বলে না যে আমাদের প্ল্যানের থেকে গডের প্ল্যান অনেক বেশি 1000 টাইমস বেটার থাকে। এখন মনে হয় যে সে ভাগ্যিস মেডিকেলে চান্স পাইনি, এখন মনে হয় যে ভাগ্যিস টিচারশিপ পাই নাই, তাহলে তো আর এই লাইনে আশাই হতো না আমার। মানে ঈশ্বর চেয়েছিলেন হয়তোবা আমাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে যার জন্য ছোট ছোট যে জায়গাগুলো সেগুলো আমাকে দিয়ে হয়তোবা উনি দেন নাই। অবশ্যই আমি যতটুকু জানি আপু, আপনি বাকৃবির সাংস্কৃতিক সংগঠন অঙ্কুর খুবই একটা মানে ফেমাস একটা সংগঠন বাকৃবির, তারপরে আপনার রেজাল্ট অনেক ভালো, বলতে গেলে যে টপ রেজাল্টে আসছেন, তারপরে পাশাপাশি আবার ক্যাডার হয়, এত কিছু কিভাবে ম্যানেজমেন্টের ব্যাপারটা একটু জানি। আমি আগে বলি যে আমার ভার্সিটিতে এসে টার্গেটই ছিল এক হচ্ছে আমাকে একাডেমিক পড়াশোনা খুব ভালোভাবে করতে হবে, বিকজ আমি খুবই ডিসিপ্লিনড এবং জেদি টাইপের। জেদি মানে আমি যেটা টার্গেট করব সেটা হচ্ছে আমার ফুলফিল করতেই হবে। মানে ফুলফিল করা মানে কি, আমি আমার ডাই হার্ড ট্রাই করব, সেটা যদি পরবর্তীতে না হয় সেটা অন্য ব্যাপার, যে আমি চেষ্টা করছি আমি পারি নাই ঠিক আছে, বাট আমি চেষ্টাই করলাম না, সেটা তো ইয়ে করা যাবে না। আমি আমার ফার্স্ট সেমিস্টার থেকে আমার একাডেমিক পড়াশোনার প্রতি খুবই ইয়া ছিলাম, এবং যারা ভার্সিটিতে তারা সবাই জানে যে আসলে ভার্সিটির পড়াশোনা একটা স্কুল কলেজের মতো না যে ডেইলি আমাকে পড়তে বসতে হবে, ডেইলি আমাকে ক্লাস করে এসে একদম পড়াশোনা করতে হবে বা আমাকে অনেকগুলো টিউশনে যেতে হবে, এরকম কিছুই না। মানে হচ্ছে পরীক্ষার যে টাইমটা, ওই টাইমটাতে পড়াশোনা যদি কেউ ঠিকঠাক মতো করে আমার মনে হয় যে মোটামুটি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে। তো বাকি সময়টা আমি কি করব? আর হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে ভার্সিটির যে ইয়াটা, আমার সবসময় মনে হয়েছে যে এই ভার্সিটিতে সবাই হচ্ছে হোমোজেনাস, এখান থেকে কাউকে আলাদা করা সম্ভব না। স্কুল কলেজে যেরকম ছিল যে মিক্সড ছিল, ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট মিক্সড ছিল, তো ওইখানে কিন্তু ভালো স্টুডেন্টকে খুব আলাদা ভাবে মানে মার্ক করা গেছে। কিন্তু একটা ইয়াতে যখন ভর্তি পরীক্ষা দিয়ে সবাই আসে, এখানে কিন্তু সবাই সেম। এইখানে নিজেকে এক্সেপশনাল কিভাবে বানানো যায়, এটা ছিল আমার মেইন টার্গেট, যে একটা ক্যাম্পাসে নিজেকে আমি কিভাবে এক্সেপশনাল করব, কিভাবে হচ্ছে স্যাররা আমাকে বেশি চিনবে, আমার হচ্ছে জুনিয়ররা আমাকে চিনবে বা আমার ক্লাসমেটরা আমাকে আলাদাভাবে চিনবে। ঠিক এইখান থেকে আমার মনে হয়েছে যে পড়াশোনা দিয়ে এটা সম্ভব না, কারণ পড়াশোনা সবাই মেধাবী, একই ধরনের মেধাবী। আমি পড়াশোনার থেকে তখন মনে হইলো যে আমি যেহেতু ছোটবেলা থেকে নাচ করছি, আমি একজন ক্লাসিক্যাল ডান্সার, আমি কেন আমার এই প্রতিভাটা নষ্ট করতেছি? হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে পড়াশোনার পর নাচটাই ছিল আমার সেকেন্ড ইয়ার যে টার্গেট। আমার মনে হয় যে আমি যদি পড়াশোনা না করতাম আমি হয়তো বা ডান্সিং মানে ওই লাইনেই হয়তো আমি পড়াশোনা করতাম। তো তখন হচ্ছে যে অঙ্কুর যেটা কালচারাল অর্গানাইজেশন, ওদের কিছু প্রোগ্রাম আমি দেখলাম, দেখার পর আমার মনে হলো যে আমিও তো পারি, আমিও হচ্ছে চেষ্টা করে দেখি। তো তখন থেকে হচ্ছে অঙ্কুরের সাথে জয়েন করা, এবং সত্যি কথা বলতে অঙ্কুর আমার জন্য এমন একটা প্ল্যাটফর্ম ছিল, ওইখানে প্রোগ্রাম করার পর আমাকে আর হচ্ছে মানে কি বলবো, মানে ওই দিন থেকে মনে হয় সেলিব্রিটি হয়ে গেছে। মানে এই যে এত ভালো রেজাল্ট করলাম 2 বছরে, কেউ কিন্তু আমাকে চিনে না, যে একটা স্টেজ পারফরমেন্স করলাম অমনি হচ্ছে সবাই মৈত্রী আপু, মানে তখন থেকে কিন্তু হচ্ছে সবাই চেনে। এবং এটাতে আমার যেটা সুবিধা হয়েছে যে অনেকে হচ্ছে ভাবে কি, আরে আমি তো হচ্ছে সারাদিন ক্লাস করছি, এখন বাসায় মানে হচ্ছে রুমে গিয়ে আর টাইম ওয়েস্ট করবো না, গিয়ে বিসিএস পড়তে বসবো। একটা
কথা কি বিসিএস আপনি প্রিলি ভালো করলেন, রিটার্ন ভালো করলেন, যদি ভাইভাতে ফেল করেন তাহলে তো কোনো লাভই নাই। সে হচ্ছে আপনার লাস্টে কিন্তু হচ্ছে মানে আপনার আউটপুট জিরো, সেটা হচ্ছে আপনার জিরো। এবং ভাইভাতে কিভাবে ভালো করা যায়, ভাইভাই কিন্তু সবসময় যে জিনিসটা বলে যে আমরা কিন্তু কখনোই দেখি না যে ভাইভাই কে কয়টা কোশ্চেনে আনসার দিতে পারছে, কারণ সে নিজেকে প্রমাণ করছে প্রিলি এবং রিটেনে। ভাইভা ব্যাপারটা এরকম যে সে কতটা প্রেজেন্টেবল, এবং এটা কিন্তু ওভারনাইট করা সম্ভব না। আপনি যদি চান আমি ওভারনাইট আমি নিজেকে প্রেজেন্টেবল করবো, আজকে আমার রিটার্নের রেজাল্ট দিল, আমি পাস করছি, কালকে আমি প্রেজেন্টেবল হয়ে গেছি, কালকে থেকে আমি একদম খুবই ভালোভাবে কথা বলতে পারবো, আমার সামনে যারা বসে আছে তাদেরকে হচ্ছে আমি ইমপ্রেস করতে পারবো, এটা সম্ভব না। এই প্র্যাকটিসটাই হচ্ছে অনার্স লাইফ থেকে করতে হবে, এবং এটার বেস্ট মিডিয়াই হলো কোনো কালচারাল অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত হয়, সেটা হচ্ছে আপনি নাচ, গান, বিতর্ক, মানে যে কোনো কিছু প্ল্যাটফর্মের সাথে। মূল কথা হচ্ছে আপনি মানুষকে ডিল করা শিখেন, নেতৃত্ব দেওয়া শিখেন। আপনি যদি আপনার সামনের মানুষকে মোটিভেট করতে পারেন, আপনি দেখবেন যে কোনো ভাইবা বোর্ডে গিয়ে আপনি পারতেছেন না, তারপরে দেখবেন যে স্যার আপনার প্রতি মানে হচ্ছে খুবই আগ্রহ ফিল করতেছে, কারণ আপনার কথাবার্তা, আপনার জেস্টার, আপনার পোস্টার, ওগুলা তাদের হচ্ছে পছন্দ হচ্ছে। এবং যখন হচ্ছে আপনি অনেক অনেক মানুষকে ডিল করবেন, এই যে ভাইবা বোর্ডে ঢুকে যে নার্ভাস হয়ে যাওয়ার ব্যাপারটা, আপনি যদি একবার নার্ভাস হয়ে যান তাহলে কিন্তু দেখবেন যে পুরো আপনার প্ল্যানিংটাই শেষ, আপনি পারার জিনিসও পারতেছেন না। আর আপনি যখন হচ্ছে খুবই কনফিডেন্ট, দেখবেন যে আপনি পারতেছেন না, তারপরে হচ্ছে এমন ভাবে বলতেছেন যেন জিনিসটা আপনি পারেন বা এই টাইপের কিছু। আর যেহেতু ভাইবাতে এরকম না যে আমি কোশ্চেন মুখস্থ করে গেলাম, এই 100টার ভিতর থেকে আমাকে ধরতেছে, এখানে র্যান্ডমলি কোশ্চেন ধরা হবে, র্যান্ডমলি ধরা হবে, এবং আপনাকে স্মার্টলি সেগুলো আনসার করতে হবে। হ্যাঁ, আর আপনার যদি মানে হচ্ছে চয়েস লিস্টে প্রথমে প্রশাসন থাকে, ফরেন, পুলিশ, এটা এমন একটা কোশ্চেন আছে আপু, সবাই কেন প্রশাসন ক্যাডারটাকে হচ্ছে সবাই প্রথমে দেয়? আমি প্রথমেই বলি, এটা হচ্ছে একটা মানুষের কি বলবো, থাকে না যে আমরা যখন ভর্তি পরীক্ষা দিই তখন সবাই কেন মেডিকেল করে, কোনো কারণ নাই, তাও মেডিকেল করে। আমার কাছে প্রশাসন ব্যাপারটা প্রথমে এরকম মনে হয় যে এটা যে একটা হাইপ, মানে মানুষের কাছে এটার একটা সমাধান। এটা হচ্ছে প্রথম কথা, যে আমি রেজাল্ট পাওয়ার পর আমাকেও যারা না চিনছে, আমার মা বাবাকে সবাই এখন ডাকে ম্যাজিস্ট্রেটের মা, ম্যাজিস্ট্রেটের বাবা। ক্যাডার তো অনেকেই হয়, তাই না? এখন হচ্ছে এটার থেকে আমি দেখি যে মানে এই যে একটা সম্মান, তারপরে হচ্ছে যে আর প্রশাসনের ক্ষেত্রে যে সুবিধাটা, একটা এক্সট্রা প্রোটোকল পাওয়া যায়, যে প্রোটোকলটা আসলে মানে প্রশাসন এবং পুলিশ ক্যাডার ছাড়া আসলে অন্যান্য ইয়েতে একটু কম পাওয়া যায়। একটা সিকিউরিটি ব্যাপার থাকে, আর হচ্ছে কি বলবো, প্রশাসনের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে অনেকেরই ড্রিম থাকে অনেক উপর লেভেল পর্যন্ত, মানে সচিব পর্যন্ত যাওয়া। আমি এটা হচ্ছে আমার ভাইবা বোর্ডের যে এক্সপিরিয়েন্স সেখানে আমি শেয়ার করছি, বা হচ্ছে এর আগে আমি বহু জায়গায় ব্যাপারটা শেয়ার করছি, যে একমাত্র প্রশাসন ক্যাডারই হলো সেই ক্যাডার, যে ক্যাডার আপনি 1 থেকে যদি 80 জনের মাঝখানে থাকেন মেরিট লিস্টে, এখান থেকে কিন্তু আপনি হচ্ছে সচিব হওয়ার আপনার সম্ভাবনা আছে। আর আপনি যদি অন্য কোনো ক্যাডার থেকে সচিব হতে চান, আর বাকি প্রচেষ্টা আপনাকে কিন্তু ফার্স্ট হতে হবে। আচ্ছা, আপনার কি মনে হয় না যে অ্যাডমিনে হচ্ছে 80 হওয়া আর হচ্ছে পররাষ্ট্র বা পুলিশে ফার্স্ট হওয়া কিন্তু আরো বেশি ডিফিকাল্ট, বা এগ্রিকালচার ক্যাডারে গিয়ে ফার্স্ট হওয়া অনেক বেশি ডিফিকাল্ট? তো এটা হচ্ছে একটা, প্রথমত এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, অনেকে মানে সচিব হতে চায়। আর প্রাইম মিনিস্টারের যিনি মুখ্য সচিব, মানে যেটা সচিবের লেভেলের সবচেয়ে উপরে, মানে ক্যাবিনেট সেক্রেটারি, উনি শুধুমাত্র প্রশাসন ক্যাডার থেকেই হবে। আচ্ছা, আর বলাই হয় বাংলাদেশ হচ্ছে আমলাতান্ত্রিক সরকার ব্যবস্থা, আর এই আমলারাই হলো ম্যাজিস্ট্রেট। সো মানে সব দিক থেকেই তারা সুযোগ সুবিধাটা একটু বেশি পায়, মানে যদিও তাদের কাজের প্রেশারটাও বেশি, সুযোগ সুবিধাও বেশি, সম্মানটাও বেশি, মানে সব দিক থেকেই এটা চিন্তা ভাবনা করে। আর হচ্ছে যেটা সোশ্যাল যে মর্যাদাটা, মানে আমার নিজের কাছে এখন মনে হয় যে আমি মেডিকেলে চান্স পাই নাই, বা হচ্ছে আমি ভার্সিটি টিচারশিপ পাই নাই, বা আমি আমি যদি ইঞ্জিনিয়ারিং করি নাই, কখনো আমি বইটা পড়ি নাই, নিজে এখন মানে হচ্ছে সফলতা ব্যাপারটা এমন, মানে হচ্ছে স্যাটিসফ্যাকশনটা এমন স্যাচুরেশন লেভেলে চলে গেছে, এখন কে কোথায় চান্স পাচ্ছে, কে কোথায় জব পাচ্ছে, কিছুই মনে হয় না। মনে হয় আমি যেটা পাইছি এটার উপর আর নাই, এটার উপর আপাতত বাংলাদেশে কিছু নাই। তো এই ব্যাপারটা হচ্ছে যে নিজের কাছে একটা সেলফ স্যাটিসফ্যাকশন, যে আমি আমাকে নিয়ে ফুললি স্যাটিসফাইড, মানে এখন লাইফে আর কিছু না পেলেও চলবে, এরকম একটা ইয়া চলে আসে। আপু এখানে একটা কথা আছে আমার, যে বিসিএস এর জন্য আসলে একাডেমিক পড়াশোনাটা কতটুকু জরুরি? সিজি কি মেইনটেইন করাটা কি খুব কি জরুরি? সিজি মেইনটেইন করাটা আমার কাছে মনে হয় যে খুব হাই সিজির দরকার নাই, খুব হাই সিজির দরকার নেই, কিন্তু একটা স্ট্যান্ডার্ড সিজি রাখাটা ভালো। এক্ষেত্রে মানে হচ্ছে ফার্স্ট ক্লাস পাওয়াটা, এটা আমি আবার ইঞ্জিনিয়ারিং দের ক্ষেত্রে বলবো না, মানে সবারই তো আলাদা আলাদা একটা ইয়ে থাকে, যে আমরা জানি যে ইঞ্জিনিয়ারিং দের ক্ষেত্রে ওদের সিজি 3 তুললেই অনেক, কিন্তু আমাদের এগ্রিকালচারের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমাদের ফার্স্ট ক্লাস 3.5,
চাইবে। সো আমি বলবো যে আমাদের 3.9, 3.8, 3.7 এরকম দরকার নেই, কিন্তু স্ট্যান্ডার্ড একটা সিজি হচ্ছে 3.5টা জরুরি। কারণ হচ্ছে যে আপনি যদি একাডেমিক পড়াশোনা না করেন, আমি যেটা আগেও বলছি যে বাকৃবির কিন্তু হচ্ছে বেশিরভাগই হয় টেকনিক্যাল ক্যাডার, মানে আর আমি পরীক্ষা দিলাম দিয়ে হচ্ছে প্রশাসন পুলিশ ক্যাডার প্রথমেই পেয়ে যাচ্ছি বা আদৌ পাবো কিনা, এটা তো কিছুটা লাকও মানে হচ্ছে ফেভার করতে হয়, সব দিক ইয়ে করতে হয়। তো আমাদের কিন্তু প্রথম টার্গেটটাই থাকে যে আমাদের টেকনিক্যাল ক্যাডার, ওটা পেলে তো ভালো, জেনারেল ক্যাডার পেলে ভালো, আর না হলে হচ্ছে আমার টেকনিক্যাল ক্যাডারটা আমাকে হাতে রাখতে হবে। এখন আপনি যদি টেকনিক্যাল ক্যাডার হচ্ছে রিটেনটা যেরকম মানে পার করে ফেললেন, ঠিক আছে, আচ্ছা পড়াশোনা করে যখন আপনি ভাইবা বোর্ডে বসবেন আপনার সব কোশ্চেনই হবে হচ্ছে আপনার সাবজেক্ট ওয়াইজ। তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনার 4 বছরের আপনাকে তো আপনার একদম বেসিক থেকে কোশ্চেন ধরা শুরু করবে, যখন দেখবে আপনার বেসিকটাই নড়বড়ে সে আপনাকে কিভাবে ক্যাডার হিসেবে দিবে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে যাদের হচ্ছে টেকনিক্যাল ক্যাডার আছে মাস্ট, তাদের তো পড়াশোনা মানে টেকনিক্যাল যাদের আছে তাদের তো একাডেমিক পড়াশোনা খুবই ভালোভাবে করতে হবে, অ্যাটলিস্ট তাদের বেসিকটা স্ট্রং থাকতে হবে। বেসিক স্ট্রং থাকার মানে এটা না যে আমাকে খুব হাই সিজিপিএ, এটা মানে হচ্ছে আমি আমার সাবজেক্ট সম্পর্কে জানি, আমি জানি। এখন আমি হচ্ছে এগ্রিকালচার থেকে পড়াশোনা করছি, আমি হচ্ছে এখন মানে একটা উইড এবং হচ্ছে একটা গাছ ক্রপ এই দুটার মাঝখানে আমি পার্থক্য করতে পারি না, তো এটা তো খুবই বাজে কথা। বা কেউ কোনো একজন ডক্টর সে প্রেশার মাপতে পারে না, সে ইনজেকশন দিতে পারে না, এই ব্যাপারটা একটু বাজে না? সে যদি ডক্টর হয়ে মানে হচ্ছে ম্যাজিস্ট্রেট হয় হোক, কিন্তু তার কোডটা তো হচ্ছে সে ডক্টর, উপরে তার খোলসটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের। আমার যেরকম আমার কোডটা হচ্ছে আমি একজন এগ্রিকালচারিস্ট, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। ম্যাজিস্ট্রেট এই পরিচয়টা আমি মানে পরেই দিই, কারণ আমি জানি যে আমার ভিতরটা হচ্ছে এগ্রিকালচারিস্ট। তো এটাই যদি আমার ফাঁপা থাকে, উপরে যতই ভালো পোশাক পরে আমাকে ভালো লাগবে না।